মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ভাগ্য পরিবর্তনের জন্য বিদেশের পথে পা বাড়ায়। একটু ভালোভাবে বাঁচার আশায় আপনজন ছেড়ে দূরে গেলেও বাস্তবে তাদের অনেকেই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়। পরিবারের আর্থিক টানাপোড়েন দেখে কিছু অসাধু দালাল প্রলোভন দেখায়, ভালো কাজের কথা বলে বিদেশে নিয়ে গিয়ে অনেক মেয়েকেই জোরপূর্বক অবৈধ কাজে ঠেলে দেয়। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো। ছবিটির নাম পরী, যা সমাজের কিছু কঠিন বাস্তবতাকে তুলে ধরে নির্মিত হয়েছে। তাই বলবো মুভিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর বেশি দেরি না করে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। সিনেমার শুরুতে আমরা একজন লোককে দেখি, যাকে কিনা কয়েকজন এসে হাত পা বেঁধে পানিতে ফেলে দেয়। আর তখনই আমরা অন্তিক মাহমুদকে দেখতে পাই। সে বাথটাবে গোসল করার সময় এই দুঃস্বপ্নটি দেখে। এখন এই অন্তিক মাহমুদ সম্পর্কে কিছু বলা যাক। এই গল্পে তিনি বাংলাদেশের একজন নামকরা অভিনেতা, যার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ পাগল। তখন আমরা দেখি তার ফোনে একটি ফোন আসে। এই কলটি ছিল একজন ডাইরেক্টরের। সে তাকে জানায় 9টার মধ্যে আমি সেটে চলে আসব। তখন তার মোবাইলে আমরা দেখতে পাই 1 বছর আগে সে পরী নামের একটি মেয়েকে নিয়ে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিল। আর এটা দেখে সে বেশ ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখি সে গাড়ি করে শুটিংয়ের জন্য যাচ্ছে। তখন তার কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনের ওই পাশ থেকে আঞ্চলিক ভাষায় একটি মেয়ে তাকে বলে, আমাকে চিনতে পেরেছেন? তখন অন্তিক মাহমুদ বলে, আমি চিনতে পারিনি। বেশ কিছুক্ষণ কথা বলার পরেও সে তাকে পরিচয় দেয় না। তখন মাহমুদ বলে, পরিচয় দিলে দেন, না দিলে আমি ফোন কাটলাম। তখন মেয়েটি তাকে বলে, আমি পড়ি ফ্রম পাতাইয়া। আর তখন আমরা 1 বছর আগে থাইল্যান্ডের সিন দেখতে পাই। এই গল্পে হচ্ছে দুটি টাইম লাইন, একটি 1 বছর আগে ইংল্যান্ডের সিন আর একটি বর্তমানের বাংলাদেশের। তো যাই হোক, তখন আমরা দেখি অন্তি আর তার ফ্রেন্ড থাইল্যান্ডে গিয়েছে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য। কিন্তু তার ফ্রেন্ডের এটা প্রথম বিদেশ ভ্রমণ। সে মাহমুদকে বলে, ইংল্যান্ডে আসছি, ডিস্কোতে যাব, এটা ওটা করব। তখন মাহমুদ বলে, আমি 4 মাস টানা শুটিং করেছি, আমি এখন মেন্টালিস্টিক, আমার একটু রিল্যাক্স দরকার। এরপর তারা হোটেলে পৌঁছে যায়। গাড়ি থেকে নামলে আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখি। সে পরীকে বলে, আমি সেটে চলে এসেছি, তুমি ঠিকানা অনুযায়ী চলে এসো। এখন মাহমুদ আরও বলে, তুমি আসবে তো? আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন পরী বলে, না আসলে কি হবে? আপনি আমার জীবন বদলে দিয়েছেন। এরপর আমরা আবার থাইল্যান্ডের সিন দেখতে পাই। অন্তিক মাহমুদ বেশ ঠান্ডা একটা রিসোর্টে উঠেছে। তখন তার বন্ধু বলে, এটা নিয়ে আমগো হোটেল, এর থেকে মোবাইলে আরও কত ভালো রিসোর্ট আছে, তারা কি দোষ করেছে? তখন মাহমুদ বলে, আমি এখানে সাইলেন্স অ্যান্ড পিসের জন্য এসেছি। আর তখনই আমরা দেখি জামান নামের একজন লোক এসে তাকে ডিস্টার্ব করছে। সে আসলে মাহমুদকে চিনে ফেলেছে। তার কাছ থেকে আমরা জানতে পারি সে ইংল্যান্ডে অনেক বছর যাবৎ আছে আর বাংলাদেশে ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট। তখন সে তার সাথে একটি সেলফি তোলে। এরপর তারা হোটেল রুমে চলে যায়। তখন তার বন্ধু তার কাছে আবদার করে যে তারা আজকে বাইরে ঘুরতে যাবে, কিন্তু অন্তিক যাবে না বলে, যার কারণে তার বন্ধু রাগ করে বসে থাকে। তখন সে যেতে রাজি হয়, কিন্তু একটা ঘুম দেওয়ার পর। এরপর তারা রাতে রুম থেকে বের হয়। ওই জামা চাচার সাথে তারা দেখা করে। এরপর পাতায় ঘুরতে বের হয়। আর ওইদিকে আমরা দেখি পরী শুটিং সেটে চলে এসেছে। তখন একজন তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি অন্তিক স্যারের কাছে যাব। এরপর আমরা আবার থাইল্যান্ডের সিন দেখি। মাহমুদের বন্ধু একটি বারে যেতে চায়, যেখানে দুষ্টু লোকেরা মেয়ে নিয়ে নাচানাচি করে, কিন্তু মাহমুদ যেতে চায় না, যার কারণে সে আবারও রাগ করে। এখন মাহমুদ মহা বিপদে পড়ে যায়। বন্ধু প্রথমবার আসছে বিদেশে, কোথাও যেতে চাইলে সে না নিয়ে যায় কি করে? তো এরপর তারা সেখানে যায়, যেখানে গেলে আমরা দেখি অনেক বাংলাদেশি মেয়েরা নাচানাচি করে এবং এদের দিয়ে মূলত অবৈধ কাজ করানো হয়। তখন এর মধ্যে আমরা একটা সুন্দরী মেয়ে দেখি, যার নাম পরী। মাহমুদকে দেখে তার কাছে আসে, এসে বলে, আমি কিন্তু আপনারে চিনছি, আপনার সব নাটকগুলো আমি দেখেছি। তখন পরী তার কাছে একটা হেল্প চায়। সে বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি যদি একটু হুইস্কি অর্ডার করেন তাহলে আমি কয়েকটা কথা বলার সুযোগ পাবো। তখন মাহমুদ তার এমন আচরণে রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। সে বেরিয়ে আসায় তার পিছে পিছে তার বন্ধুও বেরিয়ে আসে। তখন সে বলে, কিরে মাহমুদ, বাইরে বের হয়ে এলি কেন? এটা শুধুমাত্র জাস্ট ফান, মজা মজা নে তুই। মাহমুদ বলে, এসব ক্লাসলেস সস্তা মেয়েদের সাথে ফান হয় না। এই কথা শুনে তার বন্ধু রেগে যায়। সে বলে, তারা কি মানুষ না? তোরে নিয়ে আমি কত গর্ব করতাম, আমি ভাবতাম সুপারস্টার হলেও তুই মানুষকে মানুষ ভাবস,
কিন্তু আমি ভুলছিলাম। তখন মাহমুদ আবারও ভিতরে যায়। পরি বলে, আমাকে একটু হেল্প করে দেন না, আমি খারাপ মেয়ে হতে পারি, কিন্তু আমি তো মানুষ। এরপর অন্তিককে সে মিলন এন্টারপ্রাইজ নামের একজন দোকানদারের নাম্বার দেয় আর বলে তারে আমার বাবার কথা বলবেন, সে আমার বাবার কাছে ফোনটা নিয়ে যাবে। তখন অন্তিক পরির বাবার সাথে কথা বলে। সে বলে, আমি অন্তিক, থাইল্যান্ডের একটা হসপিটালে চিকিৎসা নিতে এসে আমার পরির সাথে দেখা হয়েছে। সে আমাকে এই নাম্বারটি দিয়ে আপনাকে খবর জানাতে বলেছে। পরি এই হাসপাতালে নার্সের চাকরি করে। তখন পরির বাবা পরির সাথে কথা বলতে চায়। অন্তিক বলে, পরি তো আমার সাথে নাই, দেখা হলে আমি কথা বলিয়ে দিব। পরির বাবা বলে, ও তো আমারে ভুলেই গেছে, যাইয়া একটাবারও কল দিল না। তখন মাহমুদ বলে, পরির এখন ট্রেনিং চলছে, তাই তার ফোন ধরা নিষেধ, ট্রেনিং শেষ হলে আপনাকে ফোন দিবে। তখন তার বাবা বলে, আপনি সত্যি তো আমারে পরির লগে কথা বলাই দিবেন, কথা দিতেছেন তো? পরির বাবার এই ইমোশনাল কথাগুলো শুনে খুব খারাপ লাগছিল। এখানে আমরা একটি বাবার তার মেয়ের জন্য আর্তনাদ দেখছিলাম। মাহমুদ তখন তার কথা শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে তাকে কথা দেয় যে সে তার পরির সাথে কথা বলিয়ে দিবে। এসব কথা বলার জন্য পরি তাকে শিখিয়ে দিয়েছিল। মাহমুদ তার বাবার সাথে কথা বলার পর থেকেই একদম চুপ হয়ে যায়। তখন তার মনে নানান প্রশ্ন ঘুরছিল। পরি একটি বারে চাকরি করছে, কিন্তু তার বাবা জানে সে নার্সে চাকরি করে, কিন্তু কেন? এর ভেতরে তো কোনো একটা ঝামেলা আছেই। তখন তারা হোটেলে চলে যায়। এরপর আমরা পরি আর তার এক বান্ধবীকে দেখতে পাই, যারা একসাথে কাজ করে। পরি সেদিন খুব খুশি ছিল। সে তাকে বলে, বাবার কাছে আজকে খবর পাঠাইছি, ওই লোকেরে দিয়া। তখন তার বান্ধবী বলে, সে যে তোর বাবার খবর পাঠাইবো এর কোনো গ্যারান্টি আছে? এর আগেও তো এই জন্যই একজনের দেওয়ার চেষ্টা করেছিলি, পরে সে ম্যানেজারের কাছে বিচার দিয়ে চলে গেছে। তখন পরি বলে, সে অন্যরকম, আমার মন বলছে সে খবর দেবে। এরপর মাহমুদ জামান সাহেবের সাথে কথা বলে, তার কাছে জিজ্ঞেস করে, এই থাইল্যান্ডে ক্লাব বার এসব কারা চালায়? তখন সে বলে, এগুলো সব মাফিয়ারা চালায়, তারা খুবই ডেঞ্জারাস। এরপর আমরা বর্তমানে সিন দেখতে পাই। পরি শুটিং সেটে এসে মাহমুদের সাথে দেখা করে। পরি তার কাছে প্রথমে কিছু খেতে চায়, তার ক্ষুধা লেগেছিল। তখন মাহমুদ তার জন্য খাবার আনতে বলে। সে তাকে বলে, আমি এই শটটা দিয়ে আসছি। তখন পরি তাকে বলে, আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর এখনো পর্যন্ত পাইনি। বলেছিলেন ব্যাংককে গিয়েই এই প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্নটা আমরা সিনেমার সামনে জানতে পারবো। এরপর আমরা থাইল্যান্ডের সিন দেখি। অন্তিক পরির সাথে দেখা করার জন্য আবারও সেই বারে গিয়েছে। সে তাকে জানায় যে তার বাবার সাথে কথা হয়েছে। এই কথা শুনে পরি বেশ খুশি হয়। তখন মাহমুদ তাকে বলে, আমার আপনার সাথে আরও কিছু কথা আছে। তখন সে তাকে নিয়ে প্রাইভেট রুমে যেতে চায়। এই কথা শুনে পরির মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তাকে অন্যদের থেকে আলাদা ভেবেছিল। কিন্তু সেও তাকে প্রাইভেট রুমে নিতে চায়, তাই তারা রুমে যায়, কিন্তু পরীকে তার বাবার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। তখন তার বাবার সাথে কথা বলিয়ে দেয় মাহমুদ। কথা বলার সময় খুবই ইমোশনাল হয়ে যায় পরি। বলে, আব্বা, আমি আপনারে টাকা পাঠাই, সেগুলো ঠিকমতো পান তো? তখন তার বাবা বলে, টাকা তো মা আহে, কিন্তু তুই তো আহস না। এই সিনটা খুবই ইমোশনাল ছিল। এরপর তার বাবার সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। এতদিন পর তার বাবার সাথে কথা বলতে পেরে সে এতই খুশি হয়েছিল যে অন্তিককে সে জড়িয়ে ধরে। তখন সে আজকের পরি হয়ে ওঠার গল্প জানতে চায়। তখন আমরা দেখি গ্রামের একজন লোক পরীকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার বাবার কাছে আসে। তখন বাবাকে বুঝিয়ে সে পরীকে থাইল্যান্ডে নিয়ে যায়। থাইল্যান্ডে গিয়ে তো পরি বেশ খুশি, কারণ এমন শহর কখনো দেখেনি। তখন এই লোক তাকে এক বোতল জুস খেতে দেয়, আর সেটা খেয়ে পরি অজ্ঞান হয়ে যায়। এরপর সজাগ হলে সে একটি বদ্ধ ঘরে নিজেকে দেখতে পায়। একজন লোক তাকে জোরপূর্বক ড্রাগ দেয়, আর এভাবে আটকে রাখতে রাখতে তাকে বাধ্য করে। আজকের এই পরি হয়ে ওঠার পেছনে এই ছিল কাহিনী। তখন অন্তিক তাকে দেশে ফিরে নিয়ে যেতে চায়। একথা শুনে তার বন্ধু তার উপর রাগারাগি করে, এই কাজটা খুবই ডেঞ্জারাস, আর তোর ঝামেলার ভেতরে পড়ার দরকার কি? আর এ সময় তাদেরকে দূর থেকে একজন লোক দেখছিল। লোকের ব্যাপারে আমরা শেষের দিকে জানতে পারবো। প্রান্তিক পরির বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন চিন্তা ভাবনা করে। পরিও সেদিকে তার কথাই ভাবে। এরপর আমরা দেখি অন্তিক এই ব্যাপারটা জামান চাচাকে জানায়। তার কাছে সে হেল্প চায়, কিন্তু সে একদম না করে দেয়। সে বলে, এসবের ভিতরে জড়িও না, তুমি নিজে তো মরবেই, সাথে আমাকেও মারবে, তারা খুবই ডেঞ্জারাস, প্লিজ তুমি এসব চিন্তা বাদ দাও। কিন্তু মাহমুদকে দেখে বোঝা যাচ্ছিল সে এটা করবেই। এরপর আমরা পরীকে দেখি, সে তার পুরনো দিনগুলোর কথা ভাবছিল। গ্রামের সহজ সরল মেয়ে ছিল, সে স্কুলে পড়তো, একটা ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল, সে খুবই খুশিতে দিন কাটছিল। তো যাই হোক, এরপর অন্তিক পরীর সাথে দেখা করার জন্য সে বারে আবারও যায়, কিন্তু পরীকে না পেয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তার বন্ধু পরীর বান্ধবীকে নিয়ে প্রাইভেট রুমে যায়। পরীর বান্ধবী তার কাছে খুব রিকোয়েস্ট করে
যে পরীকে আপনারা নিয়ে যান, পরী এখানে ভালো নাই। তখন সে রাজি হয়ে যায়। পরীর বান্ধবী তখন পরীকে নিয়ে আসে। এরপর তারা আবারও হোটেলে চলে যায়। হোটেলে গিয়ে অন্তিককে ডাকে। এরপর অন্তিক সেখানে আসলে তারা প্ল্যান করে লোকাল ট্রান্সপোর্ট করে তারা ব্যাংককে চলে যাবে। এর জন্য তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তাদেরকে তখনও সেই লোকটি দেখছিল যে এর আগেও তাদেরকে ফলো করেছে। এরপর তারা একটি বাস স্টপে যায়। সেখানে গেলে পরী তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন হেল্প করছেন? সিনেমার একটু আগেই পরী তাকে একটা প্রশ্নের কথা জিজ্ঞেস করেছিল। সেই প্রশ্নটা হলো এইটাই। তখন তিনি তাকে জানায়, ব্যাংককে পৌঁছানোর পর আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব। এরপর মাহমুদের বন্ধু সেখানে এসে তাদেরকে জানায় সেই বাড়ির লোকজন তাদেরকে খুঁজতেছে। এটা শোনার সাথে সাথেই তারা দৌড়ে পালাতে থাকে। তাদের পিছু করতে থাকে দুজন লোক। অনেকক্ষণ পালানোর পর তাদের সামনে চলে আসে সেই লোক। এখন তো তারা ফেঁসে গেছে, তাদের কাছে আর কোনো অপশন নেই। তারা ঠিক তখনই জামান সাহেবের একটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে তাদেরকে একটি সেফ হাউসে নিয়ে যায়। অন্তিক তাকে জিজ্ঞেস করে, এই বাড়িটি কি আপনার? তখন সে বলে, এই বাড়ির কেয়ারটেকার আমি। বাড়ির মালিক মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে। জামান সাহেব আরও বলেন, তোমাদের অতিরিক্ত সাহসের কারণে তোমরা তো বিপদে পড়েছই, সাথে আমাকেও বিপদে ফেলেছ। এখন অন্তিক বলে, আমাদের বাংলাদেশি এম্বাসিতে যেতে হবে। তখন সে তাকে বলে, বাই রোডে যাওয়া যাবে না, গেলেও ওয়াটার রোডে যেতে হবে। আর আমরা এখানে 2 দিন সেফ আছি। এরপর তারা আমাদেরকে খুঁজে বের করে ফেলবে। তখন সে তাদেরকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি তারা দুজন রুমে রেস্ট নিচ্ছিল। তখন আমরা দেখি পরীকে সে বাড়ির লোকজন এসে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। আর তখনই আমরা এই সিনেমার সবচাইতে বড় টুইস্ট দেখতে পাই। থাইল্যান্ডে মেয়ে নিয়ে ব্যবসা করা এই মাফিয়া আর কেউ নয়, জামান সাহেব নিজেই। সে অন্তিককে ঘরের মধ্যে আটকে রেখে পরীকে নিয়ে যেতে বলে এবং তাকে মেরে ফেলতে বলে। ওইদিকে অন্তিক তার চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দরজার বাইরে থেকে লক থাকার কারণে সে বের হতে পারে না। তখন সে জানালা দিয়ে দেখে পরীকে তার হাত মুখ বেঁধে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই পেছন থেকে একজন এসে তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তার হাত মুখ বেঁধে সুইমিং পুলে ফেলে দেয়। সবাই জানতো সে সাঁতার পারে না, যার কারণে এটা ন্যাচারাল ডেথ হিসেবে প্রমাণ হবে। আর ওই দিনের পর আমরা বর্তমানে দৃশ্য দেখতে পাই। অন্তিক তার কাছে জানতে চায় সেদিনের পর তার সাথে কি হয়েছে। তখন আমরা পরীর মুখ থেকে সেই দিনের কাহিনী শুনি। পরীকে একটি গাড়িতে নিয়ে তার হাত পা বাঁধা অবস্থায় রেখে দেয়। আর তখনই সেখানে সেই লোকটা আসে যে এই সিনেমায় তাদেরকে শুরু থেকে ফলো করছিল। সে নিজেও থাইল্যান্ডে এসেছে তার বোনকে খোঁজার জন্য। সেও তার বোনের মতোই, এজন্যই সে তাকে বাঁচায়। এরপর পরই বাংলাদেশ এম্বাসিতে যায়। পরী তাকে বলে, এম্বাসিতে যাওয়ার পর দেখি আমার গল্প সবাই জানে। সেদিন প্রথম টিভিতে দেখেছিলাম নিজেকে টিভিতে দেখে এত শরম পেয়েছি যা পতিতা হওয়ার পরেও পাইনি। পরে তার কাছ থেকে জানতে পারি জামানকে পুলিশে ধরে ফেলছে। পরী তাকে বলে, আপনি এক পরীকে বাঁচিয়ে অনেকগুলো মেয়ের জীবন বাঁচিয়েছেন। কখনো আর কোনো মেয়ে নার্সের চাকরি নিতে আইসা এই পরী হইব না। কিন্তু আপনি যদি জানতেন আপনি এই পরীর কত বড় ক্ষতি করেছেন। তখন আমরা ফ্ল্যাশব্যাকে সিন দেখতে পাই। সেদিন তাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন পরীকে নিয়ে অন্তিক ফেসবুকে একটি পোস্ট করেছিল। আর তখন তার বন্ধু এসে তাকে সুইমিং পুল থেকে বাঁচিয়েছিল। অন্তিকের এই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। আর এজন্য এখন সারা বাংলাদেশ জুড়ে পরীর গল্প জানে। সেই শোকেই আমার বাবা মারা গেল, আত্মীয় স্বজন কেউ বাকি নেই আমার গল্প জানে না, আমার দেখলে সিসি করে। তখন পরী তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যেতে চান। অন্তিক তখন তার হাত ধরে বলে, 2 মিনিট পরে যান। পরী কিছুক্ষণ ওয়েট করে। তার দেরি হয়ে যাওয়ায় সে তার শুটিংয়ের এখানে গিয়েই তাকে জল দিয়ে আসতে বলে। তখন সে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরী যাওয়ার সময় তার হাতে তার কপালের একটা টিপ দিয়ে যায়। এটা দেখার পর কিছুটা সন্দেহ হয়। সে তখনই বাইরে বেরিয়ে এসে পরীকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর এরপর আমরা দেখি পরী একটা রেল লাইনে গিয়ে আত্মহত্যা করে। তার আসলে বেঁচে থাকার মতো কোনো আকাঙ্ক্ষাও ছিল না। আর এর মাধ্যমে সিনেমাটাই শেষ হয়ে যায়। তো এই সিনেমাটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। তো প্লিজ সাবস্ক্রাইব করেন। আর এরপরে কোন মুভির এক্সপ্লেন দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।